25 মার্চে রাত্রি 1:45 হয়। এই ঘোষণাটা সম্ভবত 27 তারিখে রেডিওতে প্রচার হয়। একদিন পর উনি বলছেন, আমার শোনা আছে, আমি শুনেছি, আই মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা প্রচারিত হলো। এর কয়েক ঘন্টা পর বিকালের দিকে আবার ঘোষণা আসলো। ওনাকে অনেকেই বলল যে এটা ঠিক না, মুজিবের নামটা যোগ করা উচিত, কারণ একক ঘোষণা। কারণ উনি দেখেন এমন একটা অবস্থায়, সেনাবাহিনীতে চাকরি করা অবস্থায় সেই দেশের প্রতি রিভোল্ট করা এবং স্বাধীনতা যুদ্ধের ডাক দেওয়া, এরকম চারটিখানে কথা ছিল না। তারা সংগঠিতও ছিলেন না, অসংগঠিত অবস্থা তিনি করেছিলেন। আল্লাহ তার জান্নাত নসিব করুন, আমরা দোয়া করি। তার বীরত্বপূর্ণ এবং তার কাজ অত্যন্ত ভালো ছিল। তো যাই হোক, এরপরে বিকালে দিয়ে ঘোষণা দিলেন, আই মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আর গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান। যাই হোক, এইটাই হলো স্বাধীনতার ঘোষণা। এর আগে যে 7ই মার্চের ঘোষণা, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এটা স্বাধীনতার ঘোষণা নয়। এরা যদি স্বাধীনতার ঘোষণা হতো তাহলে তারপরের দিনই ইয়াহিয়া খানের সঙ্গে শেখ মুজিবুর রহমান তার দলের কয়েকজন নেতা নিয়ে আবার দেশের তার ক্ষমতা নেওয়ার জন্য উনি বসতেন না। এইভাবে শুধু বসেনি নেই, 25 তারিখের রাত্রে 8 পর্যন্ত 24 তারিখ পর্যন্ত তিনি ইয়াতে গণভবনে গেছেন এবং সেখানে পাকিস্তানি বাহিনীর সঙ্গে বসেছেন। সর্বিত উপস্থিতি। কাজে এই যে অবস্থা, এই অবস্থা আবার আরও এক ভাই বলে গেছেন যে স্বাধীনতা এমন যে প্রতিবেশী রাষ্ট্র তারা এটাকে টলার করে নাই। এই জন্যই তারা এই একটা সুযোগ পেয়ে তাদেরকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং তারা সহযোগিতা করেছে তাদের নিজেদের সুবিধার জন্য। তারা নিজেরা সুবিধা নিয়েছে। শুধু দেয় তাই নয়, 1971 সালের যে শিশুটা জন্মগ্রহণ করেছে তার বয়স আজ 56 বছরের বেশি। সে আজ শিশু নয়, সে আজ একজন প্রবীণ, দুদিন পরে বৃদ্ধ হয়ে যাবে। এই প্রবীণের কাছে দেশ ও জাতি অনেক কিছু আশা করে। একই সময় এবার তার পরবর্তী সময় স্বাধীনতা অর্জন করেছে এমন বহু দেশ, ঘুরি ঘুরি দেশ আছে যারা আজ আর্থিকভাবে অনেক উন্নত। শুধু তাই নয়, আমাদের এই দেশটাও আল্লাহ সোনাধারা বানিয়েছে। এখানে টাকা পয়সা বা প্রাকৃতিক সৌন্দর্য কোনো অংশই কম নেই। কিন্তু একটা কথা বলি, এশিয়ার ভিতরে বৃহত্তর সামুদ্রিক বন্দর পার্বত্য চট্টগ্রামের যে সামুদ্রিক বন্দর, এই বন্দরটা পাহাড় সম্পূর্ণ এলাকা হওয়ার কারণে পাহাড়ের যে পানি এসে ওখান থেকে একবারে খুব নিচে পর্যন্ত চলে যায়। অর্থাৎ ওখানে অন্যান্য যে বন্দর আছে সেই বন্দরগুলো তাদেরকে ড্রেজিং করতে হয়, কিন্তু এই চট্টগ্রাম বন্দরটা ড্রেজিং করতে হয় না, অটোমেটিক ড্রেজিং হচ্ছে। পানি আসতেছে, একবার নিচ পর্যন্ত চলে যাচ্ছে, সেখানটা ধুয়ে যাবে। এরপরে পাহাড়ের মাটির নিচে অনেক সম্পদ আছে। আমাদের আরেকটা কথা বলি, আমি শুধু একটু প্রাসঙ্গিকভাবে, সিংড়ায় গ্যাস উত্তোলনের জন্য চেষ্টা করা, তখন আমি রাজশাহীতে চাকরি করি। সিংড়ায় গ্যাস উঠল, সেই গ্যাস ওঠার পর সেদিনের ঘোষণাই ছিল সিংড়া রিক্সা চালকরা, রিক্সাওয়ালাদের যাত্রীদের কাছে পয়সা নেয়, তাদের কথা ছিল উঠছে উঠছে উঠছে। কী উঠছে সেটা বলে উঠছে, গ্যাস উঠছে। অর্থাৎ গ্যাস উঠছে, এই জন্য লোকজন আসতেছে, সেই গ্যাস ফুটে যাচ্ছে, সেখানটা নিয়ে আসতেছে, তাদেরকে নিয়ে আসছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে সর্বত সুধুমণ্ডল। এরপরও প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে যারা ওই কাজের জন্য জড়িত ছিলেন, টেকনিশিয়ান না, যারা ওইখানে মূল খবরদারি করছেন, তারা তাদের সঙ্গে ষড়যন্ত্র করে ও গ্যাসটা না, এটা লাভজনক হবে, সেটা কনসিল করে দেয়, বন্ধ করে দেয় সর্বত সুধুমণ্ডল। কাজেই আমাদের দেশে সম্পদের অভাব নেই, কিন্তু ভালো মানুষের অভাব, খাঁটি মানুষের অভাব, সৎ মানুষের অভাব, যোগ্যতা সম্পন্ন মানুষের অভাব। আমাদেরকে দীর্ঘদিন, আমার এক ভাই বলছেন যে স্বাধীনতার বিরোধী বলে আমাদেরকে দূরে সরায় রাখা হয়েছে, আমাদের রাজাকার বলে দূরে সরায় রাখছে, আমরা রক কাটিয়ে এই বলে আমাদের ছাত্র সমাজকে দূরে সরায় রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় চ্যালেঞ্জ করা হয়েছে। বগুড়ায় রক কেটেছে ছাত্ররা, এমন কেউ দেখেছেন, শুনেছেন? জানেন। কাজে স্বাভাবিক একটা কথার কথা, এরা আমাদের উপর একটা আরোপিত একটা তাদের দোষ, তারা এই অপগুণে তারা গুণান্বিত। কাজে এইটা আমাদের কোনো অপরাধ নয় সর্বত সুধুমণ্ডল। কাজেই 1971 সালের পরের থেকে যদি এই দেশটা গঠন করা হতো সঠিকভাবে, ইসলামী নিয়মে না হলেও যদি সৎ প্রকার কিছুটা শাসন হতো, তাহলে এই দেশটা স্বর্ণধারা হতো। এই দেশটা আর ওই আজকের যে নব জন্মগ্রহণ করে, এই মুহূর্তে জন্মগ্রহণ করে যে শিশু, তার ঘাড়ে কয়েক হাজার কোটি ঋণ আসতেছে, সময় ভাগ করে দিয়ে যে ঋণ করেছে এই দেশ সর্বোচ্চ সুধুমণ্ডলী। আমরা দেখেছি গত 15.5 বছরে
এক হাসিস সরকার, তারা 3.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কোথাকার টাকা? এই দেশের টাকা। তাহলে এই দেশ কিন্তু আসলে দরিদ্র নয়, এই দেশকে দরিদ্র বানানো হয়েছে। তবে একটা ভালো কথা এই, আপনারা জেনে রাখেন যে দীর্ঘদিন আমরা রাজনৈতিক ডামাডোলে আমাদেরকে দূরে রাখার পরেও গত যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা যদিও আলহামদুলিল্লাহ দেশি বিদেশি সাংবাদিকদের মতে বিজয় জামাতেরই হয়েছে, ইঞ্জিনিয়ারিং করে এটা ছিনিয়ে নেওয়া হয়েছে। কাজে জনগণ আপনাদের ভালোবাসে, আপনাদের মহব্বত করে। জনগণ নির্যাতিত নিষ্পেষিত হয়ে তারা একদম ভালো শাসক চায়, ভালো লোক চায় শাসনের জন্য, আর এই সুযোগটাই তারা পেয়েছে। আমি শুধু প্রাসঙ্গিকভাবে এখানে বলি, আলহামদুলিল্লাহ বগুড়াতেও আগামী দিনে আপনারা ভোট দেবেন আমাদের নমিনি, আমাদের শহর জামাতের আমির জনাব আব্দুর রহমান সোহেলকে আপনারা ভোট দেবেন। আপনারা ভোট দিয়েছেন। একটা কথা বলে রেখে, উপনির্বাচনে কিন্তু উপস্থিতি কম হয়, কিন্তু এই কথাটা আমাদের বেলায় নয়, আমাদের লোকজন উপস্থিত হয়। তার উদাহরণ 1991 সালে আমাদের মহতরম গোলাম রাব্বানী ভাই এখানে খালেদিয়ার সঙ্গে কনটেস্ট করেছিল। তার নির্বাচনের ফল একটু হয়তো সংখ্যায় দু একটা মানে শতের কিছু কম বেশি হতো। আমার জানা মতে 40,000-এর উপরে উনি ভোট পাইছিলেন। খালেদিয়া পাইছিলেন প্রায় 3.25 লাখ। খালেদিয়া হয়ে গেলেন, উনি আসন ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার ফলে আবার উপনির্বাচন। আমরা ঢাকায় যায় আমাদের নেতৃত্বকে কনভিন্স করে আমরা এখানে উপনির্বাচন করি। আমাদের গোলাম রাব্বানী ভাই এরপরে যে ভোট পাই সেটা 48,000 উপরে। তাহলে ভোটটা আমাদের কমছে না বাড়ছে? 44টা বাড়ছে, এবারও বাড়বে ইনশাআল্লাহ। তবে আপনাদের একটু মাঠে ময়দানে কাজ করতে হবে। মাঠে ময়দানে কাজ যদি কাজ করেন তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো ফল পাবো। আমরা যদি এখানে পরাজিত করে দিতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা রেকর্ড তৈরি হবে ইনশাআল্লাহ। আরেকটা কথা স্মরণ করে দেই, 1991 সালে ভোটে আমরা এই আজকের যারা ক্ষমতায় আছে তাদেরকে আমরা সমর্থন দিয়েছি। সমর্থন দিয়ে তাদেরকে গভর্নমেন্ট ফর্ম করার আমরা সুযোগ দিয়েছি। সুযোগ দিয়ে তারা আমাদের দাবি মানেনি, বরং আমাদের আমির জামাত তৎকালে আমাদের অধ্যাপক গোলাম আজম সাহেবকে জেলখানায় দিয়েছে। তাকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে তাকে আমরা মুক্ত করে নিয়ে আসছি। তো যাই হোক, এক পর্যায়ে মাগুরায় একটা উপনির্বাচন হয় 93 কি 94 সালে। এই মাগুরায় উপনির্বাচনে তারা তাদের জনপ্রিয়তা দেখানোর জন্য কারচুপি করে ভোট কেটে নেয়।